2024 জানুয়ারিতে সোলো লেভেলিং এর অ্যানিমে অ্যাডাপ্টেশন সারা বিশ্বকে তাদের চমৎকার ভিজুয়ালস, অ্যাকশন প্যাকড প্লট, অসাধারণ পেসিং এবং শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিকোয়েন্স দিয়ে মুগ্ধ করে কিছুদিনের মধ্যেই তাদের সেকেন্ড সিজন নিয়ে ফিরতে চলেছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে আনলকড। এবং আজ আমরা সোলো লেভেলিং সিজন 1 এর ফুল রিক্যাপ করতে যাচ্ছি। এখানে আমরা সিজন 1 এর প্রত্যেকটি ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখানে স্পয়লার নিয়েও আলোচনা করা হবে, তাই বড় একটি স্পয়লার ওয়ার্নিং মাথায় রেখে চলুন ফিরে দেখা যাক এই এপিক অ্যানিমের প্রথম সিজন, যেখানে এই গল্পের শুরু হয়েছিল। হঠাৎ একদিন মানব জগতের রহস্যময় কিছু পোর্টাল উপস্থিত হতে শুরু করে, যেগুলো গেট নামে পরিচিত। এই গেটগুলো বাস্তব জগৎকে বিপজ্জনক কিছু প্যারালাল ডিমেনশনের সাথে যুক্ত করে, যাদের ডানজন বলা হয়। এই ডানজনগুলোতে বিভিন্ন হিংস্র দানব এবং প্রাণী বাস করে, যাদের ম্যাজিক বিস্ট বলা হয়, যাদের মধ্যে মানার উপস্থিতির কারণে তাদের সাধারণ অস্ত্র দিয়ে হত্যা করা সম্ভব হয় না। প্রত্যেকটি ডানজনেরই একটি বস থাকে, যাকে হত্যা করলে ডানজনটি রিসেট হয়ে গেটটিও বন্ধ হয়ে যায়। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে ডানজনগুলো ক্লিয়ার করা না হয়, তাহলে ডানজন ব্রেক ঘটে, যার মানে দানবগুলো বাস্তব জগতে পালিয়ে এসে বিশৃঙ্খলা এবং ধ্বংস সৃষ্টি করতে পারবে। এবং এই দানবদের পরাজিত করে এই ডানজনগুলো যারা একমাত্র ক্লিয়ার করতে পারে, তারা হলো হান্টার। হান্টার হলো এমন মানুষ যাদের গেট এবং ডানজনের আবির্ভাবের পর থেকেই বিশেষ ক্ষমতার আবির্ভাব অথবা অ্যাওয়েকেনিং ঘটেছে। আর এই পাওয়ারের জন্যই তারা ডানজনের ভেতরের দানবদের সাথে লড়াই করতে পারে। হান্টারদের তাদের শক্তি এবং তাদের মধ্যে থাকা ম্যাজিকের পরিমাণের উপর ভিত্তি করে সবচেয়ে দুর্বল ই র্যাঙ্ক থেকে সবচেয়ে শক্তিশালী এস র্যাঙ্ক পর্যন্ত শ্রেণীবদ্ধ করা হয়। আর একবার কারো অ্যাওয়েকেনিং হয়ে গেলে সে যতই প্রশিক্ষণ করুক না কেন, তাদের র্যাঙ্ক বা পাওয়ার কোনোটাই বৃদ্ধি পায় না। তাই তারা শুধু তাদের ব্যাটেল আইকিউ এবং টিমওয়ার্ক ইমপ্রুভ করাতেই মনোযোগ দেয়। গেটগুলোর আবির্ভাবের 10 বছর হয়ে গেছে এবং এগুলো নিয়মিতভাবে উপস্থিত হওয়াতে জনসাধারণের কাছে তা স্বাভাবিক হয়ে উঠেছে। হান্টাররা এই দানবদের সাথে শুধুমাত্র মানবতা বা দানশীলতার জন্য লড়াই করে না, এটি তাদের পেশা এবং তারা হান্টার হিসেবে কাজ করার জন্য পারিশ্রমিকও পায়। এই ডানজনগুলোর ভেতরে অনেক ধরনের আইটেমই পাওয়া যায়, যাদের মধ্যে দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এগুলো হান্টারদের আয়ের প্রধান উৎস। আর এগুলো হলো এসেন্স স্টোন এবং মানা ক্রিস্টাল। এসেন্স স্টোন গুলো ম্যাজিক বিস্টদের মৃতদেহ থেকে পাওয়া যায়, আর এর মূল্য নির্ধারণ করা হয় এর র্যাঙ্ক এবং কোয়ালিটির উপর। ই র্যাঙ্ক স্টোনের মূল্য সবচেয়ে কম, কারণ এগুলো খুবই কমন এবং নিম্ন স্তরের ই র্যাঙ্ক ম্যাজিক বিস্ট থেকেই পাওয়া যায়। অন্যদিকে এস র্যাঙ্ক স্টোনের মূল্য মিলিয়নে পৌঁছে যায়, কারণ এগুলো অত্যন্ত বিরল, হাই কোয়ালিটির, আর শুধুমাত্র এস র্যাঙ্ক দানব অথবা এস র্যাঙ্ক ডানজনের ভিতরের কোনো প্রাণী থেকেই পাওয়া যায়। আর মানা ক্রিস্টাল হলো নীল রঙের এক ধরনের ম্যাজিক্যাল খনিজ, যা ডানজনের ভেতরে পাওয়া যায়। যদিও এগুলোতে বেশি মানা না থাকার কারণে এসেন্স স্টোনের মতো মূল্যবান নয়, তবুও এগুলো উচ্চ মূল্যে বিক্রি হয় এবং বিশ্বব্যাপী হান্টারদের জন্য একটি সেকেন্ডারি আয়ের উৎস হিসেবে কাজ করে। আর হ্যাঁ, ডানজনেরও এস থেকে ই পর্যন্ত র্যাঙ্কিং আছে। চলুন এবার আমাদের মেইন প্রোটাগনিস্ট সাং জিনউর সঙ্গে দেখা করি, যে একজন ই র্যাঙ্ক হান্টার। জিনউ হান্টার হয়েছিল তার দরিদ্রতার কারণে এবং বিশেষ করে তার বাবার রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পর তার পরিবারের জন্য কেউ না থাকাতে। তাছাড়া তাকে তার বোনের পড়াশোনার খরচ এবং তার মায়ের হসপিটালের বিলও পরিশোধ করতে হয়, যিনি ইটার্নাল স্লাম্বার নামে একটি রোগে আক্রান্ত, যা অতিরিক্ত মানার সংস্পর্শে আসার কারণেই হয়েছিল। জিনু একজন খুবই দুর্বল যোদ্ধা, যার কারণে সে বিশ্বের সবচেয়ে দুর্বল হান্টার নামে পরিচিত। তবে কেউ তাকে অপছন্দ করে না, কারণ জিনউকে যদি কোনো রেডে ডাকা হয় তা সাধারণত সহজ হয়ে থাকে। এবার আসল স্টোরিতে আসা যাক। একদিন জিনউ কিছু হান্টারদের সাথে একটি ডি র্যাঙ্ক ডানজন রেডে যোগ দেয়। সেখানে তাদের সাথে যোগ দেয় ডি র্যাঙ্ক হান্টার কিম সানশিক এবং পার্ক বিউমশিক, বি র্যাঙ্ক হিলার লি জুহি এবং সি র্যাঙ্ক মেজ সং চিউল, যিনি এই রেডটি লিড করছিলেন। তাছাড়াও আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের সাথে এপিসোড 1-এই পরিচিত হই, যারা ছিল কোরিয়ান হান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গো গানহি, তার অ্যাসিস্ট্যান্ট উ জিনচুল, ডি র্যাঙ্ক হান্টার ইউ জিনহো এবং এস র্যাঙ্ক হান্টার চাহেইন। এদিকে জিনউ এবং বাকি হান্টাররা সবাই ডানজনে প্রবেশ করে এবং লড়াইয়ের সময় জিনউ আহত হয়ে যায়। দলের সবাই ডানজনের বসকে পরাজিত করার পর ডানজনটি বন্ধ হয় না এবং তাদের একজন ডানজনের ভিতরে একটি ডাবল ডানজন আবিষ্কার করে। এখানে অনেকে কনফিউজ হতে পারেন, আমি বলে দিচ্ছি। একটি ডানজনের ভিতরে আরো একটি গোপন ডানজন পাওয়া গেলে তাকে ডাবল ডানজন বলে, এবং সাধারণত এমন কিছু যদি ঘটে তাহলে ব্যাপারটি হান্টার অ্যাসোসিয়েশনসকে জানাতে হয়, কিন্তু তারা নিজেরাই এটি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এই আশায় যে ভিতরে আরো বেশি লুট থাকতে পারে। তবে তারা খুব দ্রুতই বুঝতে পারে যে তারা যে ডানজনে প্রবেশ করেছে তা হলো একটি এস র্যাঙ্ক ডানজন, এবং তারা সবাই সেখানে ফেসে গেছে। এবং এখানেই আমরা প্রথমবারের মতো অ্যাবসলিউট বিইং এর স্ট্যাচুকে দেখতে পাই, যাকে এখন পর্যন্ত অ্যানিমেতে খুব বেশি স্ক্রিন টাইম দেওয়া হয়নি, তাই তার সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আর তা মিস না করতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে রাখুন। এখন ডানজনের ভেতরের মূর্তিগুলো পালানোর চেষ্টা করা সবাইকেই একে একে হত্যা করতে শুরু করে। তবে জিনউ তার বুদ্ধি কাজে লাগিয়ে পাথরের ট্যাবলেটে লেখা নির্দেশনাগুলো বুঝতে পারে এবং সবাইকে পালাতে সাহায্য করে, কিন্তু সে নিজে পিছে রয়ে গিয়ে সবার জন্য নিজেকে স্যাক্রিফাইস করে। আর ঠিক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেই একটি রহস্যময় সিস্টেম তাকে সেকেন্ড চান্স দেয় এবং প্লেয়ার
হওয়ার প্রস্তাব দেয়। বাঁচার জন্য মরিয়া জিনওু প্রস্তাবটি গ্রহণ করে এবং সেখান থেকেই আমাদের প্রধান চরিত্রের পুনর্জন্ম ঘটে। তার ভয়াবহ অভিজ্ঞতার পর জিনওু অপ্রত্যাশিতভাবে একটি হসপিটালে জেগে ওঠে আর তার শরীরে কোনো ক্ষতই থাকে না, এমনকি তার কাটা পড়ে যাওয়া অঙ্গগুলো আবারও ফিরে এসেছে। সে ডাবল ডানজনের ঘটনাটিকে স্বপ্ন মনে করছিল। এমন সময় কোরিয়ান হান্টার্স অ্যাসোসিয়েশনের ইন্সপেক্টর উ জিনচুল এবং তার সাবঅর্ডিনেট ক্যাং তাইশিক জিনওুকে দেখতে আসে। তারা জিনওুকে জানায় যে তারা তাকে ডানজনের মেঝেতে অচেতন অবস্থায় পেয়েছিল, কিন্তু বাকি সার্ভাইভাররা যে এস র্যাঙ্ক ডানজনের কথা বলেছিল তার কোনো চিহ্নই তারা খুঁজে পায়নি। তারা আরো সন্দেহ করে যে জিনওু সম্ভবত একটি ডাবল অ্যাওয়েকেনিং এর মধ্য দিয়ে গেছে। যদি আপনারা না জানেন তাহলে আমি বলে দিচ্ছি, একটু আগেই বলেছিলাম যে একবার কারো অ্যাওয়েকেনিং হয়ে গেলে সে যতই প্রশিক্ষণ করুক না কেন তাদের র্যাঙ্ক বা পাওয়ার কখনোই বৃদ্ধি পায় না, কিন্তু কিছু বিরল ক্ষেত্রে একজন হান্টার দ্বিতীয়বার অ্যাওয়েকেনিং এর মধ্য দিয়ে যেতে পারে, যা তাদের শক্তি এবং র্যাঙ্ক দুইটি বাড়িয়ে দেয়, আর এটি হলো ডাবল অ্যাওয়েকেনিং। কিন্তু যখন তারা আবারও জিনওুকে পরীক্ষা করে তখন তারা দেখতে পায় যে জিনওু এখনো ই র্যাঙ্ক হান্টারই রয়েছে এবং তার ডাবল অ্যাওয়েকেনিং হয়নি। তারা চলে যাওয়ার পর জিনওু সেই রহস্যময় গেম লাইক সিস্টেমটি খোলে যা শুধুমাত্র সেই দেখতে পারে। সিস্টেমটি থেকে সে ডেইলি কোয়েস্ট পায় যা তাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হয়, আর যদি তা না হয় তাহলে পেনাল্টি হিসেবে সে একটি মরুভূমিতে টেলিপোর্ট হয়ে যায়, যেখানে তাকে ঘন্টার পর ঘন্টা একটি বিশাল সেন্টিপিডের কাছ থেকে বেঁচে থাকতে হয়। আর যদি সে পেনাল্টি ছাড়া কোয়েস্টটি সম্পন্ন করতে পারে তাহলে তাকে পুরস্কার হিসেবে 3টি স্কিল পয়েন্ট দেওয়া হয়, যা সে তার শক্তি, ক্ষিপ্রতা, সহনশীলতা, প্রাণশক্তি এবং বুদ্ধিমত্তা বাড়ানোর জন্য ব্যবহার করতে পারে। এছাড়া সে টোটাল রিকভারি, যা তাকে সম্পূর্ণ হিল করে তার স্ট্যামিনা এবং এজিলিটি সহ সবকিছুই ইনস্ট্যান্টলি রিস্টোর করে, এবং একটি র্যান্ডম লুট বক্সও পায়। যার পর জিনওু বুঝতে পারে যে সে একমাত্র হান্টার যে লেভেল আপ করার ক্ষমতা পেয়েছে। এরপর সে প্রতিদিনের কোয়েস্টগুলো নিয়মিত গ্রাইন্ড করা শুরু করে, যা থেকে সে একটি ইনস্ট্যান্ট ডানজনের চাবি পায়, যেটি শুধুমাত্র সেই অ্যাক্সেস করতে পারবে। সে তার সমস্ত এবিলিটি পয়েন্ট দিয়ে শুধু তার শক্তি বাড়ানোর পর চাবিটি ব্যবহার করে ইনস্ট্যান্ট ডানজনের ভিতরে প্রবেশ করে, কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পারে যে সে একটি আলাদা ডিমেনশনে আটকা পড়ে গেছে এবং সে ডানজন বসকে পরাজিত করা বা একটি টেলিপোর্টেশন স্টোন পাওয়ার আগ পর্যন্ত এখান থেকে বের হতে পারবে না। যার পর সে ভেতরে প্রবেশ করে এবং কিছু গবলিনের মুখোমুখি হয়। তাদের সাথে লড়াই করে জিনওু বুঝতে পারে যে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আর তারপরই তার সামনে আসে একটি স্টিল ফ্যাংড লাইকান। তার ড্যাগারটি ভেঙে যাওয়া এবং খালি হাতে লাইকানের মুখোমুখি হওয়ার পর জিনওু বুঝতে পারে যে তার কাছে একটি ইনভেন্টরি অ্যাক্সেস রয়েছে, যা থেকে সে কিম সানশিকের তলোয়ারটি বের করে যা আগে থেকেই সেখানে ছিল, এবং সেটি ব্যবহার করে একাধিক লাইকেনকে পরাজিত করে। সিস্টেমটির কারণে জিনওু অনেকটা ভিডিও গেমের মতোই তার শত্রুদের নাম এবং প্রকার দেখতে পায়। সে লক্ষ্য করে যে যদি নামটি সাদা হয় তাহলে প্রতিপক্ষ তার থেকে দুর্বল, কমলা হলে সমান শক্তিশালী এবং লাল হলে তার চেয়ে বেশি শক্তিশালী। একাধিক ম্যাজিক বিস্টের সাথে লড়াই করার পর সে ফাইনালি একটি টেলিপোর্টেশন স্টোন পায় এবং সেটি ব্যবহার করে সে ডানজন থেকে বেরিয়ে আসতেই পারত, কিন্তু সে ডানজনের আরো গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং ব্লু ভেনাম ফ্যাংড কাসাকা নামের একটি ম্যাজিক্যাল বিস্টের মুখোমুখি হয়। তারপর একটি মোস্টলি ওয়ান সাইডেড লড়াইয়ের পর, যেখানে সে কাসাকার খোলস ভেদ করতে পারছিল না, জিনওু ভাঙা তলোয়ারটি ফেলে দিয়ে তার হাত দিয়ে কাসাকার ঘাড় চেপে ধরে। আর যেহেতু অ্যাবিলিটি পয়েন্ট দিয়ে জিনওু শুধু তার শক্তি বৃদ্ধি করছিল, তার শক্তি এতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে সে কাসাকার ঘাড় মোটকে তাকে মেরে ফেলে। যার পর সে তার প্রথম ড্যাগার পায়, যা তার শত্রুকে প্যারালাইজ এবং তার লাইফ শোষণ করার ক্ষমতা রাখে। ডানজন থেকে বেরিয়ে আসার পর একজন সৈনিক তাকে জানায় যে একটি ডানজন ব্রেক ঘটেছে এবং কিছু হান্টার ম্যাজিক বিস্টদের পরাজিত করার জন্য জড়ো হয়েছে। ম্যাজিক বিস্টদের বেশিরভাগই পরাজিত হয়েছে, কিন্তু একটি বড় ম্যাজিক বিস্ট রয়ে গেছে। জিনওু সেখানে গিয়ে জুহিকে দেখতে পায় যে এখনো ডাবল ডানজনের ঘটনার পরে ট্রমায় ভুগছে। যখন বাকি হান্টাররা বিশাল স্টোন গোলেমের বিরুদ্ধে লড়াইয়ে হিমশিম খাচ্ছিল, তখন জিনওু দূর থেকেই কিমের ভাঙা তলোয়ারটি ছুঁড়ে গোলেমের ডিফেন্স ভেঙে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর মাত্র 5 পর্বের মধ্যেই আমরা জিনওুর সম্পূর্ণ একটি রূপান্তর দেখি, যে তাকে আগের জিনওু বলে চিনাই যায় না। সে এক দুর্বল খাটো মানুষ থেকে একজন লম্বা, মাস্কুলার এবং হ্যান্ডসাম পুরুষে রূপান্তরিত হয়েছে, আর সে এতটাই আকর্ষণীয় হয়েছে যে হসপিটালের নার্সরাও তাকে নিয়ে গসিপ করছে। এমনকি তাদের মধ্যে একজন তো তার নাম্বার পর্যন্ত চেয়ে বসে। অন্যদিকে এস র্যাঙ্ক হান্টার বাই কিউনহো, যাকে এপিসোড 1 এর শুরুতেও দেখা গিয়েছিল, একটি মর্নিং টক শোতে উপস্থিত হয় এবং তার প্রশিক্ষণ এবং হান্টার জীবন নিয়ে আলোচনা করে। এই সময়ে জিনওু লেভেল 18-এ পৌঁছে গেছে এবং আর্থিকভাবে স্থিতিশীল হওয়ার চেষ্টায় সে বিভিন্ন কাজের খোঁজ করে, কিন্তু সে বুঝতে পারে যে তাকে এখনো ই র্যাঙ্ক হিসেবেই দেখা হয়, যার কারণে সে পছন্দ মতো কাজ পাচ্ছে না। তাই সে প্রথমে র্যান্ডম কিছু কাজ করে লেভেল বাড়ানোর সিদ্ধান্ত নেয় এবং সি র্যাঙ্ক হান্টার ওয়াং ডোংসুকের নেতৃত্বাধীন একটি দলে যোগ দেয়, যারা একটি সি র্যাঙ্ক ডানজনের অভিযানে যাচ্ছিল, আর তাদের 2 জন এক্সট্রা মেম্বারের প্রয়োজন ছিল, এবং সেখানে জিনওুর সাথে ইউজিন হো যোগ দেয়। ডানজনের ভিতরে প্রবেশ করে কিছু অ্যান্ট বিস্টকে পরাজিত করার পর দলটি জিনওু এবং ইউজিন হুকে বস চেম্বারের ভেতরে রেখেই মানা ক্রিস্টাল উত্তোলনের সরঞ্জাম আনতে বাইরে যায়, কিন্তু এটি ছিল একটি
একটি ফাঁদ। ডংসুক এবং তার দল সাধারণত লো র্যাঙ্ক হান্টারদের ডানজন বসকে মারার জন্য টোপ হিসেবেই ব্যবহার করে। তারপর তারা গেটটি বন্ধ করে দেয় এই আশায় যে বসটি জিনবু এবং জিনহুকে শেষ করে খেয়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু তারা জানতো না যে জিনবু আর ই র্যাঙ্ক হান্টার নেই, কারণ সে ক্রমাগতই লেভেল আপ করে চলেছে। জিনহুকে পেছনে থাকতে বলে জিনবু তার ড্যাগারটি বের করে স্পাইডার বসের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং জিনহো অবাক হয়ে ধারণা করে যে তার অস্বাভাবিক দক্ষতার কারণে জিনবু হয়তো একজন ফলস র্যাঙ্কার। ফলস র্যাঙ্কার হলো তারা যারা নিজের আসল র্যাঙ্ক লুকিয়ে রাখে। অনেক চেষ্টা সত্ত্বেও জিনবু তার ড্যাগারটি দিয়ে স্পাইডার বসের খোলস ভেদ করতে ব্যর্থ হয়। তারপর শীঘ্রই জিনবু ক্লান্ত হয়ে পড়ে এবং বসটি তাকে আঘাত করে বসে। তবে বস তাকে পুরোপুরি শেষ করার আগেই সে ফুল রিকভারি ইউজ করে এবং তার নতুন এবিলিটি ড্যাশের সাহায্যে বসের হেলথ কমিয়ে এবং তাকে প্যারালাইজ করে বসের চোখগুলোতে বারবার আঘাত করে যতক্ষণ না পর্যন্ত বসটি মারা যায়। এরপরে ডনসুক এবং তার দল ডানজনে ফিরে আসে এবং বসকে পরাজিত অবস্থায় দেখে তারা জিনবু এবং জিনহোকে আক্রমণ করতে এগোয় এবং তাদের একজন জিনবুকে দুর্বল মনে করে তাকে ডানজনের দেয়ালে ছুড়ে দেয়। ঠিক তখনই সিস্টেম জিনবুকে একটি নোটিফিকেশন পাঠায় যেখানে বলা হয় তাকে ডংসুকের দলের সকল সদস্যকে হত্যা করতে হবে, আর তা না হলে তার হার্ট বন্ধ হয়ে যাবে। জিনবু এই প্রস্তাব গ্রহণ করে এবং একটি কোল্ড অ্যান্ড এপিক দৃশ্যে জিনবু তাদের সবাইকেই একে একে হত্যা করতে শুরু করে এবং ডংসুক যখন তার কাছে করুণার ভিক্ষা চাইছিল, জিনবু একটি ভয়ঙ্কর চূড়ান্ত আঘাতের মাধ্যমে ডংসুকের ধর থেকে মাথা আলাদা করে ফেলে। এপিসোড 7 আমরা জানতে পারি যে ডংসুক আসলে একজন এস র্যাঙ্ক হান্টার ওয়াং ডংসুর বড় ভাই, যে বর্তমানে ইউএসএ তে থাকে। আর ডংসুকের মৃত্যুর কথা জানার পর ডংসু রেইডে বেঁচে থাকা সকলের উপর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। এই এপিসোডে জিনবু জানতে পারে যে সে মাতাল হতে পারবে না, কারণ সিস্টেমটি তার দেহে প্রবেশ করা সকল ক্ষতিকর পদার্থকেই ডিটক্স করে দেয়, অর্থাৎ অ্যালকোহল বা বিষ কোনো কিছুই এখন জিনবুর আর ক্ষতি করতে পারবে না। এরপর জিনহো জিনবুকে একটি ক্যাফেতে ইনভাইট করে যেখানে সে জিনবুকে তার দলে যোগ দেওয়ার জন্য 30 বিলিয়ন অফার করে, যাতে জিনবু জিনহোকে একটি গিল্ড মাস্টার হতে সাহায্য করে। তবে জিনবু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বাড়ি ফিরে যায়। তার ডেইলি কোয়েস্ট সম্পন্ন করার পর জিনবু আরেকটি চাবি পায় যেটি একটি এস র্যাঙ্ক ডানজনের জন্য ছিল, যার নাম ডিমন্স ক্যাসেল। এই কোয়েস্টটি কমপ্লিট করার পর পুরস্কার ছিল এলিক্সার অফ লাইফ, যা যে কোনো রোগ নিরাময় করতে সক্ষম। জিনবু বুঝতে পারে যে এই এলিক্সিয়ার যদি সে পেয়ে যায় তাহলে সে তার মায়ের জীবন বাঁচাতে পারবে এবং সে কোনো সময় নষ্ট না করেই সরাসরি ডানজনে প্রবেশ করে। আর সেখানে জিনবু যার মুখোমুখি হয় সে ছিল এ র্যাঙ্ক বিস্ট হেলস গেট কিপার সারবারাস। তারপর একটি তীব্র যুদ্ধে মারাত্মকভাবে আহত হওয়ার পর এবং তার সমস্ত ট্যাকটিক এবং দক্ষতা ব্যবহার করে জিনবু অবশেষে সারবারাসকে পরাজিত করে। এরপর জিনবু লেভেল আপ করে এবং পুরস্কার হিসেবে মূল ক্যাসেলটির চাবি পায় এবং এলিক্সিয়ার অফ লাইফের রেসিপিটিও তার হাতে আসে, যার প্রয়োজনীয় উপাদানগুলো ক্যাসেলের ভেতরে ছিল। এখন ক্যাসেলের ভেতরে যা আছে তা জিনবু পরাজিত করতে পারবে না তা সে বুঝতে পারে, তাই জিনবু ডানজন থেকে বেরিয়ে যায়। তবে বেরিয়ে যাওয়ার আগে সে প্রতিজ্ঞা করে যে সে আরো শক্তিশালী হয়ে আবারও এখানে ফিরে আসবে। এপিসোড 8 আমরা দেখি বাইকিউনহো হান্টার্স গিল্ডের গিল্ড মাস্টার এস র্যাঙ্ক হান্টার চয়জং ইনের সাথে দেখা করে। পরে প্রকাশিত হয় যে এস র্যাঙ্ক হান্টার ইয়নসুকের মৃত্যুর কারণেই জেজু আইল্যান্ডের তৃতীয় রেডটি বিফলে গিয়েছিল, আর চয়জং ইন চতুর্থবারের মতো এই আইল্যান্ডটি পুনরুদ্ধার করার উদ্দেশ্যে আরো একটি রেড পরিচালনা করার ইচ্ছা রাখে। এজন্য তারা আরো ট্যালেন্ট জোগাড় করছে এবং বেশি বেশি জনমত সংগ্রহ করছে। এই কারণে বাইকিউনহোকে বিভিন্ন টক শোতে গিয়ে মানুষজনের সাথে কথা বলতে দেখা যায়। আমরা আরো দেখি যে জিনবু জিনহোর 19টি ডানজন একসাথে রেড করার যে প্রস্তাব ছিল তা গ্রহণ করে এবং একটি মাত্র শর্ত দেয় যে শুধু তারা দুইজনই যাবে, কিন্তু ডানজন রেডের জন্য কমপক্ষে 8 জন সদস্যের প্রয়োজন থাকায় তারা ডনসুকের মতো 6 জন লো র্যাঙ্ক হান্টার ভাড়া করার সিদ্ধান্ত নেয়। এখন লেভেল 26 এ জিনহো এমন কাজ খুঁজছে যাতে সে লেভেল আপ করতে পারে, আর জিনহো এখনো ডানজনগুলোর ব্যবস্থা করতে পারেনি। তখনই সে হান্টার্স অ্যাসোসিয়েশন থেকে একটি ডি র্যাঙ্ক ডানজন রেডের প্রস্তাব পায়, যা সে গ্রহণ করে। রেইডে জিনহো ডাবল ডানজনের সার্ভাইভারদের সাথে পুনরায় মিলিত হয়, যারা সবাই জিনহুকে ডাবল ডানজনে মৃত্যুর জন্য ফেলে আসার কারণেই এখন অপরাধ বোধে ভুগছে। এছাড়াও তাদের সাথে বি র্যাঙ্ক হান্টার ক্যাং তাইশিকও যোগ দেয়, যাকে আমরা তৃতীয় এপিসোডে দেখেছিলাম। এখন এই রেইডে সে দণ্ডপ্রাপ্ত কয়েকজন আসামিকে তত্ত্বাবধান করছে, যারা তাদের শাস্তি কমানোর জন্যই এই রেইডে এসেছে। কিন্তু ডানজনে প্রবেশ করার পরই প্রকাশিত হয় যে তাইশিক আসলে একজন সাইকোপাথ, যে মানুষ হত্যা করে আনন্দ পায়। সে সকল আসামিকে হত্যা করে এবং যখন কিম সানশিক এবং ক্যাং জংহো তার অপরাধের সাক্ষী হয় তখন তাইশিক তাদেরকেও নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে। এরপর আমরা জিনবু এবং তাইশিকের মধ্যে একটি এপিক ব্যাটল দেখতে পাই, আর তাইশিকের অ্যাসাসিন বিল্ডের স্টেলথ ক্ষমতা থাকা সত্ত্বেও জিনবু তার মার্ডারাস ইন্টেন্ট স্কিল দিয়ে তাইশিককে আঘাত করার পর সে তাইশিকের বুকে তার ড্যাগারটি ঢুকিয়ে দেয়, আর তাইশিক সেখানেই মারা যায়। সেখান থেকে জিনবু তাইশিকের স্টেলথ ক্ষমতাটি পেয়ে যায়। এরপর বসকে পরাজিত করার পর জিনবু, চিউল এবং জুহি ডানজন থেকে বের হয়ে আসে এবং হান্টার্স অ্যাসোসিয়েশনকে তাইশিকের অপরাধের কথা জানায়।
জানায়। এতে উ জিনচুল নিজেকে দোষারোপ করে, কারণ তাইশিক তার অধীনস্থই ছিল এবং সে তাইশিকের প্রকৃত স্বভাব বুঝতে পারেনি। এরপর সে জিনউকে সন্দেহ করা শুরু করলে যে একজন ই র্যাঙ্ক হান্টার কিভাবে একজন বি র্যাঙ্ক হান্টারকে মারতে পারে। তখন চিইউল জিনউর ক্ষমতা গোপন রাখার জন্য জিনচুলকে জানায় যে তার অভিজ্ঞতা ব্যবহার করে সে তাইশিককে হত্যা করেছে, অন্য কেউ নয়, যার ফলে জিনউর ক্ষমতা আরো কিছু সময় পর্যন্ত সিক্রেট থাকতে পারে। পরবর্তী পর্বে জুহি জিনউকে সেই পাথরটি ফেরত দেয় যা জিনউ তাকে এপিসোড 2-তেই দিয়েছিল এবং হান্টার হওয়ার জীবন থেকে সে অবসর নিয়ে নেয়। এরপর জিনউ এবং জিনহো তাদের পার্টনারশিপ চালিয়ে যায় এবং একের পর এক সি র্যাঙ্ক ডানজন ক্লিয়ার করতে থাকে, যা হোয়াইট টাইগার গিল্ডের ম্যানেজার আনসাংমিনের নজরে আসে আর সে জিনউকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চায়। তবে জিনউ শুধু সাংমিনকে তাকে একা ছেড়ে দিতেই রাজি করায় না, বরং তাকে স্ক্যাম করে সেই সি র্যাঙ্ক ডানজনগুলো দ্বিগুণের চেয়েও বেশি দামে বিক্রি করে দেয়, যেগুলো জিনউ আর ব্যবহার করবে না। জিনউ এই পর্বেই সিস্টেম থেকে একটি জব চেঞ্জ নোটিফিকেশন পায়, যার কন্ডিশন ছিল যে সে যত বেশি সময় ডানজনে টিকে থাকবে তত ভালো জব পাবে, আর সে কোনো পোশন বা ফুল রিকভারি এবিলিটি ব্যবহার করতেও পারবে না, অর্থাৎ তার পুরোপুরি নিজের ফিজিক্যাল আর মেন্টাল স্কিলের উপর ডিপেন্ড করতে হবে। ডানজনে প্রবেশ করার পর জিনউ যে সকল শত্রুদের মুখোমুখি হয় তারা জিনউকে এখন পর্যন্ত সে যতগুলো শত্রুদের মুখোমুখি হয়েছে তাদের কথা মনে করিয়ে দেয়। তাদের হারানোর পর জিনউ এই ডানজনের বসের সামনাসামনি আসে, যে ছিল নাইট কমান্ডার ইগ্রিস দ্য ব্লাড রেড, যে এখন পর্যন্ত জিনউর সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিল। অ্যানিমেতে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে তাদের মধ্যে দক্ষতার পার্থক্য আসলে কতটুকু, যেখানে ইগ্রিস সহজেই জিনউকে বারবার পরাস্ত করতে থাকে। তবে ইগ্রিসের প্রবল আধিপত্যের মধ্যেও জিনউ ক্রমাগত ইগ্রিসের গলায় তার ড্যাগার দিয়ে আঘাত করতে করতে ফাইনালি তার উপর প্রাধান্য পায়, আর এই ফাইটটি ছিল একটি এপিক লেভেলের ভিজুয়াল স্পেকটেকল। কিন্তু ইগ্রিসকে পরাজিত করার পরেও ডানজনটি বন্ধ হয় না, বরং অসংখ্য পোর্টাল খুলে যায় এবং সেখান থেকে অসংখ্য নাইট এবং মেজ বের হতে শুরু করে। জিনউ তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তাদের সংখ্যার কোনো লিমিটই ছিল না। এদিকে হান্টার্স অ্যাসোসিয়েশন থেকে চয় এবং আরো এসরাঙ্ক হান্টাররা জেজু আইল্যান্ডে গিয়ে সেখানকার হুমকিগুলো সম্পর্কে আরো জানার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডানজনে জিনউ পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে এবং এই কোয়েস্টে ফুল রিকভারি ব্যবহার করতে না পারায় সে আরো বেশি বিপদে পড়ে গেছে, আর নাইটগুলোকে মেরেও সে আর এক্সপিরিয়েন্স পয়েন্ট জোগাড় করতে পারছে না। আর যখন তার মৃত্যুর আশঙ্কা দেখা দেয় তখনই একটি নোটিফিকেশন আসে যে সে তার ডেইলি কোয়েস্ট সম্পন্ন করেনি এবং তাকে সাথে সাথেই পেনাল্টি জোনে টেলিপোর্ট করে নিয়ে যাওয়া হয়, যেখানে সে বিশাল সেন্টিপিডদের পরাজিত করে লেভেল আপ করে এবং তার স্ট্যামিনাও পুনরুদ্ধার করে। এরপর সে ডানজনে ফিরে এসে সমস্ত নাইট এবং মেজদের ধ্বংস করে, যার ফলে তার জব চেঞ্জ হয়ে নেক্রোম্যান্সার হয়ে যায়। তবে জিনউ বোনাস পয়েন্ট পাওয়াতে তার জব আরো আপগ্রেড হয়ে শ্যাডো মনার্কে পরিণত হয়, যে মৃতদের মিনিয়ন হিসেবে ডেকে আনতে পারে। আর এই ক্ষমতা ব্যবহার করে জিনউ তার প্রথম মেজর শ্যাডো ফাইটার অর্জন করে, যেই বসকে সে একটু আগেই হারিয়েছিল, নাইট কমান্ডার ইগ্রিস দ্য ব্লাড রেড। আর তা করার জন্য সে উচ্চারণ করে ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক কমান্ডস ইন অ্যানিমে, আরাইজ। সিজনের শেষে দেখা যায় চয় এবং তার দল জেজু আইল্যান্ডে ল্যান্ড করেছে এবং একটি বিস্ট তারা খুঁজে পেয়েছে, যা তাদের অবাক করে দেয়, কারণ এতদিন পর্যন্ত যা হয়নি আজ তা হয়েছে যে এই বিস্টটি ইভলভ হয়েছে এবং এর মধ্য দিয়েই সোলো লেভেলিং এর প্রথম সিজনের সমাপ্তি ঘটে। এখন দ্বিতীয় সিজনটি সম্ভবত রেড গেট স্টোরি আর্ক থেকে অ্যাডাপ্ট করা হবে, আর যদি তারা প্রথম সিজনের মতোই পেসিং এবং এপিসোড সংখ্যাকে ধরে রাখতে চায় তবে আমরা হয়তো জেজু আইল্যান্ড আর্ক পর্যন্ত অ্যাডাপ্টেশন দেখতে পাবো। কিন্তু সেকেন্ড সিজনের সবচেয়ে আকর্ষণীয় যে ডেভেলপমেন্ট হবে তা হলো জিনউ কিভাবে তার প্লেয়ার ক্ষমতার গোপন রহস্যগুলো উন্মোচন করে, কারণ জিনউ কিন্তু এখনো জানে না যে সে কতদূর পর্যন্ত লেভেল আপ করতে পারবে এবং সে কেন এই লেভেল আপ গুলো করতে পারছে। হয়তো আমরা দ্বিতীয় সিজনে এর পুরো উত্তর পাবো না, তবে নিশ্চিতভাবেই জিনউ কিভাবে এবং কেন প্লেয়ার হয়ে উঠলো এবং সিস্টেম তার কাছ থেকে আসলে কি চায় সেই ব্যাপারে আমরা অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারবো আশা করি। আর আমাদের এই সব প্রশ্নের উত্তর মিলবে যখন সেকেন্ড সিজন 4 জানুয়ারি ক্রাঞ্চি রোলে মুক্তি পাবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন, কারণ আমি প্রতিটি এপিসোডের সম্পূর্ণ ব্রেকডাউন এপিসোড রিলিজের যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসব। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, এটি আমাদের অনেক হেল্প করবে। আর সামনে কোন অ্যানিমের এক্সপ্লেনেশন দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আমার সাধ্যমতো তা নিয়ে আসার চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।